আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো হেব্লকে গেলে তোমরা কিরকম রিসর্টে থাকতে পারো, সি ফেসিং প্রাইভেট বিচ অ্যাক্সেসওয়ালা হোটেলস বা রিসর্টের সন্ধানও তোমাদেরকে দেব। আর আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টের একটা ওভারভিউ দেব, যাতে তোমরা তোমাদের পছন্দ মতো রুম বুকিং করে নিতেই পারো। আমরা নিয়েছিলাম এক্সিকিউটিভ সুইট রুমটা। এছাড়াও এই রিসর্টটাতে আরও অনেক ক্যাটাগরির রুম কিন্তু অ্যাভেলেবেল ছিল। আমাদের রুম রেন্ট পড়েছিল পার ডে 8,000 ইনক্লুডিং জিএসটি। আর হেব্লক যেতে আন্দামান থেকে আমাদের নটিকা ফেরিতে করে পড়েছিল 3 জনের পার হেড 1800 করে টিকিট। রুমের মধ্যে সব ধরনের বেসিক অ্যামিনিটিস ছাড়াও সি ফেসিং বেলকনিস ছিল, যেখানে বসে তোমরা সিটাকে এনজয় করতে পারবে। কারণ কি, আন্দামানে তোমরা সবাই জানো প্রচণ্ড রোদ থাকে, আর রোদ থামলেই জাস্ট রোদ থামার 1 থেকে 5 মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। এরকম একটা ট্রপিক্যাল ওয়েদারে সি ফেসিং বেলকনি থাকা কিন্তু খুবই হেল্পফুল, কারণ তুমি বেশিরভাগ সময়টা সি ফেসিং বেলকনিতে বসে এনজয় করতে করতে সমুদ্রের দারুণ দৃশ্য উপভোগ করতে পারবে। এর সাথে এই রিসর্টটাতে ছিল একটা ন্যাচারাল সি ফেসিং গার্ডেনও, যেখানে ওরা যতটা ট্রি না কেটে গার্ডেনটা মেনটেন করা যায়, মানে ট্রিগুলোকে সেভ করেই ওনারা নিজেদের গার্ডেনটা বানিয়েছিল। আর এটা ছিল প্রাইভেট বিচটা। আমরা ছিলাম গোবিন্দনগর বিচে, হেব্লক আইল্যান্ডে। আর আমাদের রিসর্টের পাশেই যদিও সি ফেসিং আর একটা ভালো রেস্টুরেন্টও ছিল, সেটার হদিশও এবং সেটার ডিটেলসও আমি পরে ভিডিওতে শেয়ার করে দেব। তো প্রথম দিন পোর্ট ব্লেয়ার থেকে ডাইরেক্ট আমরা নটিকাতে করে হেব্লক পৌঁছে যাওয়ার পর আমাদের সেদিন প্রায় বিকেল হয়ে গেছিলো। সেই দিনটা আমরা হোটেলেই এনজয় করেছিলাম এবং হোটেলের প্রাইভেট বিচে ভালো করে সময় স্পেন্ড করে সেখানে দোলনায় দুলে ভালো মন্দ স্ন্যাক্স খেয়ে সেই দিনটা আমরা কাটিয়ে দিয়েছিলাম। হেব্লকে বা আন্দামানে কিন্তু 5টার সময় সানসেট হয়ে যায়। 5টার পর সমস্ত বিচ অ্যাক্সেস বন্ধ, এবং 5টার পর তোমার ঘুরেও কোনো লাভ নেই, যেহেতু পুরোটাই অন্ধকার হয়ে যায়। সেই দিনটা হোটেলে রেস্ট করে সন্ধ্যে 7:30টায় আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর সানরাইজ দেখার জন্য কালাপাথর বিচ যাব বলে রেডি হয়ে গেছিলাম ভোর 4:30টায়। সানরাইজ দেখতে গেলে কিন্তু তোমাদেরকে ক্যাব আগের থেকেই বুক করে রাখতে হবে, এবং সেটার জন্য চার্জেস আলাদা। আমাদের 1000 টাকা লেগেছিল নিজেদের রিসর্ট থেকে কালাপাথর বিচ যেতে। এখনও পর্যন্ত যে ভিডিওটা দেখলে সেটা কিন্তু আমাদের প্রাইভেট বিচ অ্যাক্সেস হোটেলেই। এই যে ফটোসগুলো, এগুলো কিন্তু কালাপাথর বিচে। আর হেব্লকের মধ্যে সব থেকে ভালো আমার লেগেছে কালাপাথর বিচ। ওই বিচটাতে আমরা ছিলাম প্রায় 4 আওয়ার্স, কিন্তু কখন যে সময় পেরিয়ে গেছে এত সুন্দর নীল সমুদ্র দেখতে দেখতে, সেটা বলেও বোঝাতে পারবো না। একদম আর্লি মর্নিংয়ে আমরা বেরিয়ে গেলাম সানরাইজ দেখব বলে। যদিও আমরা যতক্ষণে পৌঁছেছি সানরাইজ হয়ে গেছিলো, কিন্তু সকালের সূর্যের আলো যখন সমুদ্রের গায়ে পড়ছিল, সেই যে দৃশ্য, সেটা একটা অপূর্বই সুন্দর প্রকৃতির সৃষ্টি করছিল। এমনিতেও আন্দামানের যা বিশাল রোদ, তোমরা সকাল 5টা থেকে 8টার মধ্যে ঘুরতে পারবে খুব ভালো করে। কাজেই সকালটা তোমরা একটা অপশন রেখো, আর নয়তো দুপুরের দিকটা 3টের পর থেকে 5টা পর্যন্ত। রাস্তাটা ক্যাপচার করার একটাই উদ্দেশ্য ছিল, এই রাস্তায় তোমরা এমন অনেক ধরনের ট্রিজ দেখতে পাবে যেগুলো স্পেশালি আইল্যান্ডেই হয়। এখানে তোমরা রাস্তার পাশে অনেক পাইনঅ্যাপেল ট্রিজ হয়তো দেখতে পাচ্ছ। এই পাইনঅ্যাপেলসগুলো হোমলি ফ্রুট হিসেবে কিন্তু দৈনন্দিন ব্যবহারে লাগে না। এগুলো সামুদ্রিক এলাকার যারা বাসিন্দা রয়েছে, আদিবাসীরা রয়েছে, তারা বিভিন্ন ধরনের কাজে লাগায়। মেডিসিনও তৈরি হয়, তো মেডিসিনাল ভ্যালুও রয়েছে। যাই হোক, আমরা এগিয়ে চলেছি কালাপাথর বিচের দিকে। আর আমি তো আর সবুর করতেই পারছিলাম না কখন পৌঁছাবো। আমাদের রিসর্ট থেকে কালাপাথর বিচ পৌঁছাতে টাইম লেগেছিল মাত্র 15 মিনিট। সকালের সমুদ্র যেরকম শান্ত ছিল, চারিদিকে স্নিগ্ধতা, আর যখন রোদ বাড়ে এই যে গাছগুলো রয়েছে সমুদ্রের তীরবর্তী, সেগুলোর তলায় বসে প্রপার শেডও করা রয়েছে এখানে, তোমরা সমুদ্রটা এনজয় করতে পারবে। সানরাইজের সময় সমুদ্রের জলের ওপর সূর্যের ছটা পড়ে জলটা যেন সোনালি হয়ে ওঠে।
4 আওয়ার্স যে কীভাবে পেরিয়েছে ফটোশ্যুট করতে, সমুদ্র এনজয় করতে। আমরা স্নান করিনি, বাট জলে পা গা ভিজিয়েছি প্রচুর এবং সমুদ্রকে মন ভরে দেখেছি। রাস্তা জুড়ে কোরাল পাথর রয়েছে। এই কোরালসগুলো তোমরা তুলে এনে কালেক্টেড করে এনে নিজেদের ঘরের পার্সোনাল অ্যাকোয়ারিয়ামে দিতে পারো, ক্যান্ডেল মেকিংয়ে দিতে পারো, কোথাও সাজিয়ে রাখতে পারো, গাছের মধ্যে দিতে পারো। আমরা কিন্তু প্রচুর কোরালস কালেক্ট করেছি। আমি সেরকম আমি ক্যাপচার করতে পারছিও না, বাট প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনার টি লাইট, পার্পল কোরাল, গ্রিন কোরাল, অনেক রকমের কোরাল ছিল। ন্যাচারাল শঙ্খ, অনেক কিছু আমরা কিন্তু এই সমুদ্র তটে কুড়িয়ে পেয়েছি এবং নিয়েও এসেছি কালেক্ট করে। এখন মিষ্টি কিন্তু স্যান্ড টয়েস নিয়ে খেলছে। ও ওখানে পৌঁছেই স্যান্ড টয়েস নিয়ে খেলা শুরু করে দিয়েছে। গোয়াতেও ও এটাই করে। যে দুবার আমরা গোয়া গেছি বা যে কোনো বিচ সাইডে গেলে আমরা সমুদ্রটা যখন এনজয় করি, ফটোশ্যুট করি, ওকে কিছু স্যান্ড টয়েস দিয়ে দিই। ও কী করে, স্যান্ড টয়েস নিয়ে খেলে। হ্যাঁ, সমুদ্রের জলটা স্যান্ড টয়েস নিয়ে খেলার সময় ওর লাগে। মাঝে মধ্যেই ওর বাবাকে বলে যে একটু জল এনে দাও, আমি খেলবো। জল শেষ হয়ে গেলে আমরা আবার জল নিয়ে এসে ওকে গাছের তলায় বসে খেলতে দিয়ে নিজেদের মতো ফটোশ্যুট করতে পারি। একদম যখন ও ছোটো ছিল তখন খুব অসুবিধা হতো, কেন কি নিজে একা কোথাও বসেও থাকতে চাইতো না। বাট এখন যখন ও অনেকটাই বড় হয়েছে, ও নিজের মতো খেলে এবং বোঝে যে জলের বেশি কাছে চলে যাব না। মাম্মা, তোমরাও সমুদ্রটা এনজয় করো আমাদের সাথে। অনেকগুলো এই পুরো ব্লগটাতে, যাতে করে তোমরাই এইদিকেই তুলে দাও, কিন্তু এইভাবে একটা চওড়া করে তুলে দাও। আমি হেঁটে আসছি, সমুদ্রের ধার ধরে হেঁটে আসবো, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের আন্দামানের ট্রিপের জন্য কোনো রকমের হেল্প লাগবে, সেটা স্টে রিগার্ডিং, খরচ সম্বন্ধিত, ড্রাইভার ডিটেলস, স্কুবা ডাইভ, এনিথিং, এনি হেল্প ইফ ইউ ওয়ান্ট, জাস্ট পিং মি ওয়ান্স অর মেনশন ইন দি কমেন্ট সেকশন। আমি তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করে দেবো। আর একটা জিনিস আমি ফিল করেছি আন্দামানে গিয়ে, যে এখানকার সমুদ্রের বালিগুলো খুবই সফট। ইভেন গোয়ার সমুদ্রের বালিও কিন্তু এতটা সফট নয়। থাইল্যান্ডও আমরা ঘুরে এসেছি, সেখানের সমুদ্রের বালিও কিন্তু এতটা সফট নয়। কিন্তু গোয়া বা তোমার থাইল্যান্ডে জলটা হয়তো তোমরা এতটাই সুন্দর পাবে। তবে এই যে 3টে লেয়ার দেখছো, হালকা একটা লাইট ব্লু, দেন ডিপ হালকা গ্রিনিশ ব্লু, দেন ডিপ ব্লু, এই যে 3টে লেয়ারের কম্বিনেশনটা, এটা কিন্তু তোমরা অন্য জায়গাতে পাবে না। এবং সমুদ্রের বালিটা এতটা নরম যে সারা দিন হেঁটে বেরোলেও তোমার পায়ে কোনো অসুবিধা হবে না, সেটাও কিন্তু অন্য জায়গায় পাবে না।